আমরা গতদিন যে পর্যন্ত শেষ করেছিলাম সেটা হচ্ছে আপনার অন পেজের বিষয়গুলি শেষ কমপ্লিট ছিল আমাদের কন্টেন্ট পর্যন্ত। আপনাদের যত কোশ্চেন ছিল আপনারা কমপ্লিট করেছিলেন। তো আজকের আমাদের এর পরের পার্ট যেটা ই-কমার্স এসইও। ই-কমার্স এসইও এর ক্ষেত্রে আসলে অন পেজটা কিভাবে হয় এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা করার কথা ছিল। তো ই-কমার্স এসইও এর ক্ষেত্রে অন পেজটা কিভাবে হয় বা কেমন করা উচিত, আমি এটা নিয়ে আসলে কোনো কিছু প্র্যাকটিক্যালি কিছু দেখানো নেই। আমি জাস্ট একটা ওয়েবসাইট ওপেন করব, বাংলাদেশের 2-3টা ওয়েবসাইট ওপেন করব এবং আমি ওইখান থেকে আপনাদেরকে বলে দিব যে আসলে একটা ই-কমার্স ওয়েবসাইটে যখন আপনারা কাজ করবেন অন পেজ ইস্যুস এর ক্ষেত্রে কি কি বিষয় আপনাদের অবশ্যই ফলো করতে হবে বা কি কি বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আসসালামু আলাইকুম। সরি, আমার ওই যে আব্বা ফোন দিয়েছিল আর কি, এই কারণে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ই কমার্স এসইও এর ক্ষেত্রে আমি দু একটা ওয়েবসাইট যদি বলি, যেমন বাংলাদেশে এখন ই কমার্স এসইও এর ক্ষেত্রে ভালোর দিক থেকে যদি বলি, বিশেষ করে স্টারটেক। আমি জানি না তোর ওয়েবসাইটটা দেখেছেন কিনা। স্টারটেক একটা কোম্পানি আছে যারা কম্পিউটার রিলেটেড অ্যাক্সেসরিজ সেল করে, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট সেল করে আর কি। ওদের ওয়েবসাইটটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, বিশেষ করে এসইওর দিক থেকে বলেন বা আদার্স দিক থেকে বলেন। তো ওটা খুব ভালো মনে হয়েছে। তো আমি এখন 2-3টা ওয়েবসাইট বের করব। ওকে, আমি এখানে দুটো ওয়েবসাইট ওপেন করলাম, ইভ্যালি এবং স্টারটেক। দুটো ওয়েবসাইটে আশা করি এখন সবাই আমরা চিনি বা জানি যে আসলে এরা কি ধরনের কাজ করে থাকে বা কি ধরনের অ্যাক্টিভিটিস এদের আছে। তো এই যে দুটো ওয়েবসাইট এখানে আমি ওপেন করলাম, এই দুটো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেখান থেকে অনলাইন থেকে আমরা কোনো কিছু পারচেস করতে পারি বা অনলাইন থেকে কিছু অর্ডার করতে পারি। তো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে জিনিসটা জানতে হবে বা বুঝতে হবে, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে ই কমার্সের ক্ষেত্রে যে খুব বেশি আহামরি চেঞ্জ আছে জি না, এমন কিছুই না। আপনারা যা শিখেছেন নেম মানে রুলস গুলি অলমোস্ট সেম। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে, এই জন্য আমি আর কি এই বিষয়টা এভাবে করে মানে বলছি, শেয়ার করছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল ই কমার্স সাইট যখন আমরা কাজ নেই, মনে করেন আমাকে এই যে স্টার্টেক এরা মনে করেন আমাকে হায়ার করলো যে আমাদেরকে র্যাঙ্ক বেটার করে দিতে হবে। ওকে ফাইন। তো এরা কিভাবে হায়ার করবে বা কি বলবে আমাকে? এরা কিন্তু বলবে যে আমাদের দেখুন এখানে এদের অনেকগুলি পার্ট আছে, অনেকগুলি প্রজেক্ট এদের মানে আমি যদি বলি ক্যাটাগরি করা আছে। যেমন ডেস্কটপ পিসি, এর মধ্যে অনেক টাইপের ডেস্কটপ পিসি আছে, ল্যাপটপ আছে, কম্পোনেন্টের মধ্যে কেসিং হাউজিং এগুলি আছে। তো আমি ছোট্ট করে একটা পার্টে যাই, মনে করেন আমি ধরলাম আমি এই ডেস্কটপ পিসি, আমি ডেস্কটপ পিসি নিয়ে তাদের কাজ করব। তো এখন আমি যদি তাদের ডেস্কটপে ক্লিক করি, এখানে ডেস্কটপে ক্লিক করলে কি কিছু হয় না? কিছুই হইতেছে না। আচ্ছা, এর ভিতরে তাহলে এগুলোকে একটা ক্লিক দেই। ওকে, তো আমি এই ডেস্কটপের মধ্যে যেটা ছিল এটা ছিল অ্যাপেলের যে ইগুলো ছিল অ্যাপেলের আপনার মিনি ইগুলি। তো এখন এইখানে আমি এটাকে আরেকটু ইজি ভাবে আসি, অল ডেস্কটপ।
আচ্ছা, এই জায়গাটা আছে ডেস্কটপ পিসির ক্ষেত্রে। এই ডেস্কটপ পিসি গুলা হচ্ছে কি, যেগুলোতে আমরা জানি যে সিপিইউ ছাড়া, মানে একটা ডেস্কটপ পিসি একসাথে, যেটা একটা জাস্ট মনিটর থাকবে, কিবোর্ড থাকবে, মাউস থাকবে, কোনো সিপিইউ নেই, সিপিইউটা মনিটরের সাথে বিল্ট ইন থাকে। আচ্ছা, তো মনে করুন এই ক্যাটাগরিটা, হ্যাঁ, আমরা যখন কাজ শুরু করব এই ধরনের প্রজেক্ট নিয়ে, আমাদেরকে প্রথমে কিওয়ার্ড যখন রিসার্চ করতে হবে, হ্যাঁ, কিওয়ার্ডটা যখন আমরা বের করব, অবশ্যই মনে রাখবেন কিওয়ার্ড বের করব হচ্ছে আমরা ক্যাটাগরির জন্য, নির্দিষ্ট প্রোডাক্টের জন্য না। এখানে আমি যদি প্রোডাক্ট হিসেব করি, দেখা যাবে এখানে 50 একটা প্রোডাক্ট আছে এরকম, বাট আমাকে কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব না, আমাকে যেটা করতে হবে, আমাকে ফুল ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে আমি যদি বলি এটা হচ্ছে কি ডেস্কটপ পিসির মধ্যে ডেস্কটপ অল ইন অন পিসি, যেখানে সবকিছু মিলে একটা পিসি। তো এখন কেউ যদি সার্চ করে আপনার গুগলে যে অল ইন অন পিসি, নর্মালি সে কিন্তু কখনোই এরকম সার্চ খুব কম করবে যে একটা নির্দিষ্ট পিসির মডেল নাম দিয়ে লিখবে। এটা খুবই কম, এটা আমি বলি যদি 100 জনের মধ্যে মানে একজন করবে কিনা সন্দেহ আছে, কারণ পিসির মডেল নাম্বার আমরা জানবো না, এটাই স্বাভাবিক। আমাদের মাথায় জাস্ট এটা আছে যে অল ইন অন পিসি বলে কিছু আছে। তো আমি তখন হয়তোবা যাব গুগলে, যে আমি হয়তো সার্চ করব অল ইন অন পিসি, এই যে অল ইন অন পিসি, এই যে লিখলাম, লেখার সাথে সাথে দেখুন এখানে এই যে আমাদের আমি যদি বলি স্টারটেকের যে কম্পিউটার পেজটা, এটি র্যাঙ্ক করেছে এই জায়গাটা। সো এখন বিষয় হচ্ছে কেন এইভাবে করে আমি ফার্স্টে দেখালাম আপনাকে। কিওয়ার্ড টার্গেট করতে হয় অলওয়েজ একটা ব্রড পেজকে, যেটাকে আমরা বলতে পারি যে পেজে অনেকগুলি প্রোডাক্ট থাকবে সিমিলার ক্যাটাগরি। কখনো সিঙ্গেল প্রোডাক্টকে আমরা সাধারণত কিওয়ার্ড হিসেবে টার্গেট করি না। হ্যাঁ, সিঙ্গেল হিসেবে সেই প্রোডাক্টকেই অনলি টার্গেট করি যে প্রোডাক্টের সিঙ্গেল নামটা মানুষ সবচেয়ে বেশি চিনে। এরকম যদি হয় কোনো প্রোডাক্ট, যে হ্যাঁ এই প্রোডাক্ট সিঙ্গেল নামটাই মানুষ খুঁজে, এটাকে মানুষ খোঁজার সময় ক্যাটাগরি ওয়াইজ খুঁজে না, ওই সিঙ্গেল নামটা দিয়ে খুঁজে, তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে তখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি বা এসইও চিন্তা করি। নর্মালি এখানে এই যে মনে করেন 50টা আপনার পিসি আছে, এই 50টা পিসির জন্য কখনোই কখনোই আমি এর সবগুলা পেজে বা সবগুলো প্রোডাক্টে যে এসইও কাজ করব না, এটার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা করব কখন, যদি এমন হয় যে আমি এর সাথে কন্ট্রাকচুয়াল না, আমি এর সাথে কন্টিনিউ কাজ করছি, 2 বছর 1 বছর কাজ করছি, তখন আমি আস্তে আস্তে করে সব পেজগুলোকে অপটিমাইজ করে ফেলবো। কিন্তু যখন আমি এর সাথে একটা চুক্তিতে থাকবে এরকম যে আমি তোমার 6 মাসের মধ্যে র্যাঙ্ক করে দিব, তখন আমার এর এই পেজগুলোর মধ্যে কি আছে এটা নিয়ে হেডেকের কিছু নাই। তখন আমার চিন্তা থাকবে এই ক্যাটাগরি পেজটাকে কিভাবে র্যাঙ্ক করানো যায় সেটা। সো ই কমার্সের ক্ষেত্রে কিওয়ার্ড যখন চুজ করব আমরা, তা আমরা কিসের জন্য কিওয়ার্ড চুজ করব, নির্দিষ্ট একটা ক্যাটাগরির জন্য কিওয়ার্ড চুজ করব, নট এ সিঙ্গেল প্রোডাক্ট। এরপরে যখন কিওয়ার্ডটাকে আমরা ফাইনাল করব, যেমন এখানে অল ইন অন পিসি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হতে পারে অল ইন অন পিসি ইন বাংলাদেশ। যেমন এদের যদি দেখি টার্গেট কিওয়ার্ড কি করেছে, দেখুন এরা এদের টার্গেট কিওয়ার্ড রেখেছে অল ইন অন পিসি প্রাইস ইন বাংলাদেশ, এই কথাটিকে এরা এদের টার্গেট কিওয়ার্ড হিসেবে ইউজ করছে বা মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করছে। তো এইখানে আমাকে এরকম ভাবেই কিওয়ার্ড রিসার্চ করার পরে আমি যেটা টার্গেট কিওয়ার্ড হিসেবে পাবো, সেটাকে আমার ঠিক আপনারা যেভাবে শিখেছেন, যেখানে প্রাইমারি কিওয়ার্ড বসাতে হয় টাইটেল, মেটা, তারপরে আপনার হেডিং 1 ট্যাগ, এগুলির মধ্যে আমি বসাবো। এটা ই কমার্সের ক্ষেত্রেও। আর একটা জিনিস একটু লক্ষ্য করুন, স্টারটেকের এই জিনিসটা আমার কাছে সত্যি ভালো লাগে, যেটা সেটা হচ্ছে এই পার্টটা, ওরা ওদের কিওয়ার্ড বেস প্রত্যেকটা পেজের মধ্যেই কিওয়ার্ড বেস এরকম ছোট্ট করে দেখেন 30 ওয়ার্ড 40 ওয়ার্ড 50 ওয়ার্ড একটা ডেসক্রিপশন দেয়। আপনার কি মনে হয় যে এটা না দিলে খুব ক্ষতি হতো কিছু একটা? ডিজাইনের কোনো ক্ষতি না, ইভেন কোনো মানুষ এটা পড়বেও না, কিন্তু এইটা দেয়া শুধুমাত্র গুগলের জন্য। এই প্র্যাকটিসটা এখন পর্যন্ত অনেক ওয়েবসাইট আছে যারা করে না। তারা এসইওর এই দিকটাকে মাথায় রাখে যে আসলে এসইও মানে হচ্ছে গুগল টেক্সট রিড করে, তাকে টেক্সট রিড করে বুঝতে হয়। তো সেই জিনিসটা যদি আমি তাকে না দিই তাহলে কিভাবে বুঝবে? যেমন এখানে একটা খেয়াল করেন, আমি এর পেজটা যদি দেখি একটু একটু হেডার্সে যাই, একটু দেখেন এর কিওয়ার্ড H1 ট্যাগ দেখেন তো, অল ইন অন পিসি ইন বাংলাদেশ।
তার মানে এদিকে প্রোডাক্টের হাবিজাবি অনেক কিছু করছে সে, কিন্তু সে কিন্তু তার একটা কিওয়ার্ডকে H1 দেওয়ার জন্য নিচে সুন্দর করে একটা ব্যবস্থা করে রাখছে। তো এই জিনিসটা অনেক মানে এসইও যারা করছে বর্তমানে অনেকেই ফলো করি না আমরা, কেন করি না আমি জানি না, বাট এটা মনে রাখবেন আমাদেরকে অবশ্যই জিনিসটা ফলো করা উচিত। অন্তত পক্ষে 100 ওয়ার্ডস এর কন্টেন্ট হলেও আমাদের টার্গেট পেজে দিতে হবে এবং সেটা কিওয়ার্ড বেস করে দিতে হবে। এবং সেখানে আমরা ওই যেটা শিখেছিলাম হেডিং ট্যাগ প্লেস করা, হ্যাঁ হেডিং ট্যাগ প্লেস করব এবং এখানে চেষ্টা করব আমাদের ইমেজ যেগুলি আছে, এই যে ইমেজগুলি ব্যবহৃত হয়েছে এই ইমেজগুলিকেও যেন আমরা অপটিমাইজ করে দিই। এবং অবশ্যই অবশ্যই ই কমার্সের জন্য যখন কাজ করবেন প্রত্যেকটা ইমেজ, নরমালি ই কমার্স যখন করা হয় ই কমার্সের টাকা ওদের বেশি ইনভেস্ট থাকে, তো ওদের কাছে টাকার সমস্যা নেই, পেইড টুল কিনবেন ওদের জন্য, ওই যে ইমেজিওরের পেইড ভার্সন নিয়ে নেবেন, ওদের সব ইমেজ জিও ট্যাগ করবে। শুধু তাই না, আদার্স অপটিমাইজেশন তো দেখেছেন, ওদের ইমেজের খুব বেশি আপনার রেজুলেশন নিয়ে কাজ করার দরকার নেই, ফাইল সাইজ হ্যাঁ যত ছোট করা পসিবল করেন, কারণ ইমেজ আবার ই কমার্সের ক্ষেত্রে ভালো ইমেজের কোয়ালিটি না হলে তো মানুষ কিনবেই না প্রোডাক্ট, সেখানে ইমেজ কোয়ালিটিটা আবার ফ্যাক্ট। তো এই ক্ষেত্রে আবার ওদের জন্য যেটা করতে হয় নরমালি, যে ই কমার্স সাইটে অবশ্যই এই জন্য বলা হয় সিডিএন ইউজ করতে, মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটাকে আমরা আসলে পেইড, যেটা ফ্রিতে নাই, পেইড কিনতে হয় অনেক হাই প্রাইস সিডিএন এর। সিডিএনটা কি এটা সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে আমি একটু ছোট করে শেয়ার করি। সিডিএন হচ্ছে স্যার অনেক টুল তো স্যার, অনেক প্লাগইনস তো স্যার সিডিএন ফ্রিতে দেয়। ওই যে ক্লাউডফ্লেয়ার এর সিডিএন ওইটা এরকম বলছেন? সম্ভবত ওই যে W3 সুপার ক্যাশে, তারপরে W3 স্পিড অপটিমাইজেশন, এমন অনেক প্লাগইনস তো সিডিএন ফ্রিতেই দিতেছে দেখছি। শুনেন একটা জিনিস মনে রাখেন, ফ্রির জিনিস খাওয়া সবসময় মানে স্বাস্থ্যের জন্য ভালো না, হ্যাঁ সব ফ্রি জিনিস স্বাস্থ্যের জন্য ভালো না, এটা ভালো কাজ করে না। তো এটা আপনাদেরকে বুঝতে হবে, ফ্রি নেন ভালো, বাট সব ক্ষেত্রে না, হ্যাঁ এটা প্রবলেম। একটা জিনিস একটু বলি, আমরা যারা ব্লগার মানে আমরা যারা ছোটখাটো ব্লগ চালাই, মনে করেন আমার একটা ছোট ই কমার্স বাদ ছোট একটা লোকাল বিজনেস আছে, অথবা ছোট একটা ব্লগ সাইট আছে যেখানে আমার 50টা পেজ 30টা পেজ এরকম একটা পেজ, যেখানে ছবি 50টা 100টা ছবি, সেই ক্ষেত্রে আপনি ক্লাউডফ্লেয়ার প্লিজ সিডিএন ইউজ করেন, দ্যাটস ফাইন, কোনো প্রবলেম নেই, টাকা দিয়ে না করে আপনি ওকে ফ্রিতেও করেন। এক্ষেত্রে হ্যাঁ ফল পাবেন না তা না, অবশ্যই কিছু হলে ভালো ফল পাবেন, কিন্তু যদি আপনি এরকম লার্জ একটা ই কমার্স সাইট চালান যেখানে আপনার হাজার প্রোডাক্ট আছে, ফ্রিতে কুলাবে না, আপনার ওটা চিন্তা করেও লাভ নেই, ফ্রিতে কুলাবে না। তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে পেইডে যেতেই হবে। একটা বিষয় হচ্ছে যে লেভেল আছে, কোনো জিনিস লেভেল আছে, তো ই কমার্সের লেভেলটা ডিফারেন্ট। এখানে একটা ওয়েবসাইট যখন করে ই কমার্সে, এখানে মানুষ লাখ 5-10 টাকা এমনি খরচ করে, তো এখানে তাকে ওই ব্যালেন্সটা নিয়ে নামতে হবে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমি একটা জিনিস সরাসরি বলি, কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে আমি যে স্ট্যান্ডার্ড আমি দেখাবো বা আমার যে স্ট্যান্ডার্ড নিয়ে এই ই কমার্স করা উচিত সেটা যদি না করতে পারি তাহলে করা উচিত না। বাংলাদেশে অনেক সময় এখন একটা জিনিস মানে দেখি, মাঝে মাঝে কল পাই ক্লায়েন্টের, সেখান থেকে এটা আইডিয়াটা আসা, যে অনেক সময় ক্লায়েন্ট বলে যে অনেক সময় ক্লায়েন্ট বলে যে 10,000 টাকা 20,000 টাকা অফার করা হয়েছে তাকে ই কমার্স সাইট বানায় দিবে। ইভেন আমি ফেসবুকে আমি অ্যাড দেখছি আপনার মাত্র কি 999 টাকা ই কমার্স সাইট বানায়, মানে 1,000 টাকা না। তো মানে কি অবস্থা হতে পারে বলেন? তো এগুলা কোনো কথা না। হ্যাঁ নরমালি একটা ই কমার্স সাইট আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়েও ডিজাইন করেন, ওয়ার্ডপ্রেস দিয়েও যদি করেন, তাও সব মিলিয়ে খরচ লাখের কাছাকাছি চলে যাবে। এখন সেটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ডেভেলপারকে দিয়ে করাচ্ছেন বা কাকে বা কাদের দিয়ে করাচ্ছেন। স্যার এক্সকিউজ মি, আই এম সরি, আমি স্যার জিনিসটা বুঝতে পারছি যে ফ্রি ইজ নট গুড অল দ্য টাইম, বাট যদি আরেকটু স্পেসিফিকলি বলতেন যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে টু মেক ইট ফাস্টার, বিকজ ই কমার্স সাইট হ্যাজ গট, ফর এক্সাম্পল, one e-commerce site has got like 2,000 photos and one normal site has got like 10 photos, and to make it faster we need to pay or what? Thank you. বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন ফ্রি সিডিএন ইউজ করি ওদের একটা ক্যাপাসিটি থাকে প্রত্যেকটা ফ্রি সিডিএন এরই, হ্যাঁ কারণ ওরা ফ্রিটা দেয় কেন আসলে, আমরা যদি বলি ওই যে ফ্রি স্যাম্পলটা দেওয়া হয় বিকজ আমি ইউজ করে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে দেন আমি পেইডে যাব। যেমন আপনার ওই যে আমাদের ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইনস আছে যেগুলোর কাজ হচ্ছে আপনার
ইমেজগুলিকে কম্প্রেস করে ফ্রিতে, এটা ফ্রি প্লাগইন। WP স্ম্যাশ আছে, তারপরে ইমেজিফাই আছে, এরকম কিছু প্লাগইনস আছে। তো এরকম প্লাগইনগুলি যখন আমরা ইউজ করি, ওরা কি করে, আপনার মনে করেন 1000 ইমেজ, ওরা করবে কি নির্দিষ্ট কিছু ইমেজকে মানে কম্প্রেস করবে, কম্প্রেস করে ওটাকে ফাইল রিডিউস করবে, সব কাজই করবে, বাট বাকিগুলোকে আর করতে পারে না বা করে না। কারণটা হচ্ছে আপনাকে বলে পেইড নিতে। সো ফ্রি সিডিএন এর ক্ষেত্রে যদি বলেন, দেখবেন ফ্রি সিডিএন এর ক্ষেত্রে যখন আমরা ইউজ করব, দুটো ইম্পর্টেন্ট জিনিস মিসিং থাকে, সেটা হচ্ছে সিকিউরিটি। ফ্রি সিডিএন যখন আমরা ইউজ করব, ওদের এখানে আপনারা যখন ফ্রি ভার্সনটা নেবেন, ফ্রি ভার্সনের সময় দেখবেন সিকিউরিটি ফায়ারওয়াল আর একটা জানি কি একটা আছে, এরকম দুটা সিকিউরিটি দুটা ইস্যু আছে, ওটা ফ্রিতে দেয় না ওরা। ফ্রিতে আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে, হ্যাঁ আপনি যে ইমেজগুলো ইউজ করবেন সেগুলোকে ওরা ওদের সার্ভার থেকে লোড করবে, এটা সত্যি কথা, এটা করবে, এক্ষেত্রে কোনো ইস্যুস নেই। কিন্তু সিকিউরিটির যে ইস্যুটা, যেটা ই কমার্স সাইটের ক্ষেত্রে অবশ্যই মেনটেন করা উচিত, কারণ যেখানে যে ওয়েবসাইটে আসলে টাকা লেনদেন হয়, সেই ওয়েবসাইটে সিকিউরিটিটা অনেক বড় ফ্যাক্টর। তো এই জায়গাটা আসলে ওদের এইটা সার্ভিসটা থাকে না, কারণ তারা চিন্তা করেন যদি ফ্রিতেই সব কাজ হয়ে যেত, নরমালি একটা সিডিএন এর প্রাইস হচ্ছে ইফ আই এম নট রং দেন 300 প্লাস মনে হয়, আমি একটু দেখি তারপর এরপর আসছি একটা বিষয় নিয়ে কথা বলবো। $20 পার মান্থ প্রোতে, বিজনেসে $200 পার মান্থ। হ্যাঁ, তো এখন এইখানে অনেক ইস্যুজ আছে যেগুলো আমরা আসলে আমাদের মতো নন টেক পার্সনদের কাছে এগুলি বোঝাটা আসলে এতটা ইজি না। সবচেয়ে বড় কথা এটা, ইভেন আমি অনেক কিছু বুঝি না এগুলো। সো এটা হচ্ছে যারা আসলে খুব পরিমাণে এই ডেভেলপমেন্টের টেকনিক্যালি সাউন্ড, তারা আসলে এই জিনিসটা খুব ভালো বুঝবে, বা যাদের নেটওয়ার্কিং খুব ভালো নলেজ আছে তারা হয়তো এই জিনিসটা বেশি ভালো বুঝবে। বাট একটা জিনিস চিন্তা করেন, এখানে ফ্রিতে আমাকে তার এই তিনটা জিনিস আমাকে দিচ্ছে তারা ফ্রিতে। প্রোতে গেলে আরো কিছু অফার আছে, বাট যেখানে $20 পার মান্থ, তার মানে আমার যে $20 করে পার মান্থ হয়, 12 × 20 তার মানে $240 প্রোতে। আর সেখানে বিজনেসের ক্ষেত্রে চিন্তা করলে সেখানে হচ্ছে আপনার অনেক বেশি, সেটা এক মাসই হচ্ছে $200। তো এইখানে ফ্রিতে যেটা দিচ্ছে, আপনার যদি মনে হয় যে আসলে এটা এনাফ না, এটা আসলে এনাফ না, এটা তবে হ্যাঁ আমরা ইউজ করি কেন, ওই যে দেখবেন কিছু কিছু হোস্টিং কোম্পানি আছে যারা কিনা এই এরকম সিডিএন কোম্পানির সাথে অ্যাড করা থাকে, মার্জ করা থাকে, ওরা ওই ওদের হোস্টিং ইউজ করলে ওরা ওদের ফ্রি সিডিএন অফার করে। তখন যেমন আপনার সাইড গ্রাউন্ডে আছে, সাইড গ্রাউন্ড ক্লাউডফ্লায়ার দেখবেন ফ্রি সিডিএন অফার করে যদি আপনি সাইড গ্রাউন্ডের হোস্টিং ব্যবহার করেন, তো আপনি চাইলে ওখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। তো ওই ফ্রিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি আমার এটাকে আরো বেটার করার প্রয়োজন মনে করে পেইডের দিকে যাই, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। একটা আছে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে, বিশেষ করে সিকিউরিটির জন্য প্লাগইন ইউজ করি আমরা অনেক কিছু, যেমন আমরা ওই ওয়ার্ডপ্রেস সিকিউরিটিতে সবথেকে জনপ্রিয়, অনেকেই জানেন নাম, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা ইউজ করা হয়। বাট আপনি যদি একটা পেইড ইউজ করেন সিকিউরিটির জন্য, পেইড সিকিউরিটি যদি ইউজ করেন, যেমন পেইডের উপরে সবথেকে বেস্ট হচ্ছে আপনার সিকিউরিটি এই প্লাগইনটা অনেক ভালো একটা প্লাগইন পেইডের জন্য, টাকা দিয়ে ই করলে। তো এটারও প্রাইস দেখা যায় এরকম মনে হয় $300 না $400 সম্ভবত এটার প্রাইস। তো পেইড ফ্রির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, এটা অনেক বেশি আছে পার্থক্য। আমি সাজেস্ট করি যে আমরা যারা লোকাল বিজনেস করব, লোকাল বিজনেস অথবা আমাদের যদি সিঙ্গেল একটা ব্লগ সাইট থাকে, সেক্ষেত্রে ফ্রি ইউজ করেন, সমস্যা নেই, সেক্ষেত্রে যতটুকু কাজ আই থিঙ্ক এনাফ করা পসিবল হবে। বাট এই টাইপের যদি ই কমার্স হয়, যেমন এটা একটা হিউজ বড় একটা ই কমার্স সাইট, হিউজ বড়, এই কারণে বললাম, আমি যদি এদের এটা দেখি, দেখুন এদের গুগলে এদের 12,700 প্লাস রেজাল্ট ইন্ডেক্স আছে, তার মানে কম করে হলে এর পেজ তো আরো কম হলো আপনার 50,000 60,000 পেজ আছে। সো এই যে 12,700 পেজ অলরেডি ইন্ডেক্স, কম করে হলে এখানে সেই লেভেলে যদি ছবি ইউজ করে, কম করে হলে এখানে 30-40,000 ইমেজ তার আছে। তো এই জন্য আর কি এত হিউজ পরিমাণে যেখানে লোড থাকে, সেটার ক্ষেত্রে আসলে পেইড ইউজ করা ভালো। আবার একটা বিষয় আছে এখানে যে সিডিএন এর ক্ষেত্রে অনেক ধাপ আছে, যেমন অনেক কোম্পানি আছে যারা একটা না দুইটা সিডিএন ইউজ করে, যেমন আপনি ওয়ালটনের যদি ওদের দেখেন, ওরা মেবি দুইটা সিডিএন ইউজ করে, দুইটা কোম্পানির সিডিএন ওরা ব্যবহার করে একসাথেই ওদের ওয়েবসাইটকে ফাস্ট রাখার জন্য বা ভালো কাজ করার জন্য। আর সিডিএনটা কেন মূলত ব্যবহার করা হয় এইটা কি জানেন, যে মূলত আসলে কেন সিডিএনটা ব্যবহার করব?
শুধু তো নট অনলি যে এটা আমার ওয়েবসাইটের লোডিং টাইমটাকে ফাস্ট করবে, শুধু এটা না, আর তো কিছু কারণ থাকে। কারো আইডিয়া? কাছাকাছি সার্ভারের থেকে মানে ইয়াটা দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, সিডিএনটা মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যে যে লোকেশন থেকে সার্চ করে, সিডিএন হচ্ছে এরকম ওদের বিভিন্ন কান্ট্রিতে সার্ভার থাকে। সো ওরা চেষ্টা করে ওদের নিয়ারেস্ট সার্ভার, আমি বাংলাদেশে সার্চ করলে আমার নিয়ারেস্ট সার্ভার যেটা আছে সেখান থেকে ডাটাটাকে লোড করতে, যাতে কিনা রেসপন্স টাইম, সার্ভার রেসপন্স টাইমটা কুইক হয়। নতুন রিসেন্টলি গুগলের একটা আপডেট আসছে, আমি জানি না কেউ এদিকে পড়াশোনা কখনো করছেন কিনা। গুগলের ওয়েব কোর ভাইটালস এটা নামে একটা নতুন প্যারামিটার গুগল অ্যাড করেছে। যদি কেউ সার্চ করেন গুগলে পেয়ে যাবেন ওয়েব কোর ভাইটালস। এইটার আসলে কাজই হচ্ছে এখন বর্তমানে কমপ্লিটলি গুগল একটা সাইটকে র্যাঙ্ক করার আগে তার ওয়েব পারফরমেন্স প্লাস ইউজার পারফরমেন্স এই দুটোকে সব থেকে বেশি ভ্যালু দিচ্ছে। সো এই ক্ষেত্রে আর কি ওই যে ফাস্ট লোড হওয়াটা আর কি অনেক জরুরি হয়ে যায়। আচ্ছা, তো ওদিকে এখন না যে অনেক অন্যদিকে চলে গেলাম। আচ্ছা তো স্যার, একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা স্যার, ধরেন আমি যদি কোনো লোকাল ই কমার্স সাইটের জন্য নেই, আমি হোস্টিংটা ধরেন আমি লোকাল হোস্টিংই নিলাম, ধরেন বাংলাদেশের জন্য একটা ই কমার্স সাইট, আমি বাংলাদেশের একটা হোস্টিং নিলাম, তখন কি আমার সিডিএন ইউজ করাটা জরুরি? সাইট হোস্টিং যেখানেই হোক না কেন, সিডিএনটা আপনার হোস্টিংটাকে ফাস্ট রাখার জন্য মূলত ইউজ হয়। আপনি যেখানে হোস্টিং ব্যবহার করেন না কেন, আপনার সার্ভার বাংলাদেশ সার্ভার, ওকে ফাইন, হোক, প্রবলেম নেই। কিন্তু কথাটা হচ্ছে যে, যেমন আমি যদি এইভাবে বলি, ইউটিউবের একটা ভিডিও আপনি কেন আপনার নিজের সাইডে আপলোড করেন না, কেন আপনি এমবেড করেন? রিজনটা সিম্পল, ইউটিউবের হোস্টিং এর থেকে সেটা যখন লোড হয় চাপটা তার উপরে যায়, আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো চাপ পড়ে না। এটা আমি ফ্রি থাকি, আমার ওয়েবসাইটটাকে যত ফ্রি রাখবো, যত লাইট রাখবো, তত আমার ওয়েবসাইটটা পারফরমেন্স বেটার হবে। তো ইমেজের ক্ষেত্রে এটাই সেমটাই চিন্তা করেন, ইমেজ আস্তে আস্তে করে একটা দুইটা চারটা করে বাড়তে বাড়তে যখন 1000 ইমেজ হয়ে যাবে, যতই সার্ভার আপনার যাই থাকে, আপনার ওয়েবসাইট স্লো হচ্ছে, ওয়েবসাইটের পারফরমেন্স স্লো হয়ে যাচ্ছে। ওকে, সো এখন বিষয় হচ্ছে আমরা তার মানে আমরা ক্যাটাগরি পেজকে টার্গেট করব আমাদের কিওয়ার্ড ওয়াইজ, এবং আদার্স অন পেজে যা শিখেছিলাম, টাইটেল কিভাবে অপটিমাইজ করতে হয়, মেটা কিভাবে লিখতে হয়, ইউআরএল কিভাবে সেট করতে হয়, এগুলি সব সেম, এগুলির কোনো পার্থক্য নেই। শুধুমাত্র কন্টেন্ট পার্টে এসে যে জিনিসটা আমি আগে বলেছি বাংলাদেশে এখনো ওইভাবে করে না, বাট এটা করবেন আপনারা, সেটা হচ্ছে আপনার পেজ টার্গেট করেন আগে, যে আমার টার্গেট পেজ কোনটা। আমি আপনাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম যেখানে টার্গেট পেজ দেখানো হয়েছিল, যে একটা টার্গেট পেজ ছিল আমাদের, যে পেজটাকে আমরা র্যাঙ্ক করবো আমাদের কিওয়ার্ড দিয়ে। তো এরকম পেজগুলি টার্গেট করেন, যে আপনার মনে করেন হতে পারে 4টা টার্গেট পেজ আছে, 5টা টার্গেট পেজ আছে, হতে পারে ওই 5টা টার্গেট পেজের জন্য কন্টেন্ট লেখাতে হবে আপনাকে, 5টা টার্গেট পেজের জন্য ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, 5টা টার্গেট পেজের জন্য ভালো মতো ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার সাজাতে হবে। এইটা যদি না করেন তাহলে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। সো এটা মনে রাখবেন যে আপনারা যেটাই করেন না কেন, আপনাদের সবসময় চেষ্টা থাকবে একটা ই কমার্স সাইটের আগের শুরুতেই কাজ যখনই শুরু করবেন, যখন কিওয়ার্ড লিস্ট আপনার কাছে চলে আসবে, এবার আপনি কোন কিওয়ার্ডের জন্য কোন পেজকে টার্গেট করছেন সেটাকে আগে আলাদা করেন। কারণ আপনি এই সাইডে যেমন দেখলাম 12,000 পেজ, আমি তো ভাই 12,000 পেজের এসইও করা সম্ভব না। 12,000 পেজে আমি যে কাজ করবো, তাও কি 3 মাসে কন্ট্রাক্টে? নেভার, কখনো না। আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিওয়ার্ড লিস্ট সাজাবো, এই লিস্টের জন্য কোন কিওয়ার্ড টার্গেট করা যায় সেটাকে সামনাসামনি সাজাবো, দেখবে আমার হয়তোবা 10টা কিওয়ার্ড দিলে তার জন্য হয়তো 5টা পেজ আমার টার্গেট বা 3টা পেজ টার্গেট করতে হবে, বাস। তার মানে আমি কাজ করবো কি, অনলি 3টা পেজ নিয়ে। হ্যাঁ, এখন কথা আছে আদার্স কিছু পেজে কিছু কাজ করব আমি, বাট সেটা কি করব, আমার এই টার্গেট পেজকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্টারনাল লিঙ্কিংটা শুধুমাত্র আদার্স পেজে যে করে আসবো, আর কিছুই করবো না অন্য পেজে। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার, আরেকটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা স্যার, এই যে একটু আগে যেটা বললেন যে ইউটিউবের লিংক ইউজ করা হয় কারণ এটার প্রেসারটার জন্য ইউটিউবের হোস্টিং এ পড়ে। আচ্ছা, ইমেজের জন্য যদি আমি এমন ইউজ করি যে ইমেজ এড করার সময় তো একটা অপশন থাকে যে অ্যাড ইমেজ ফ্রম ইউআরএল, তো আমি যদি imageur.com যে একটা ওয়েবসাইট আছে, ওটাতে যদি আমার ইমেজটা আপলোড করে ওইখান থেকে লিংকটা নিয়ে যদি আমি ওয়েবসাইটে মানে ওই লিংক থেকে যদি ইমেজটা নেই, তাহলে কি স্পিডে একটু ইমপ্রুভ হবে?
জি, স্পিড ইমপ্রুভ হবে। ইমেজিওর একটা, এটা হচ্ছে ইউটিউবের মতো একটা থার্ড পার্টি ইমেজ সাইট, যেখানে আসলে মূলত ইমেজ আপলোড করা হয়। বাট একটা জিনিস প্রবলেম আছে এখানে, সেই প্রবলেমটা আপনি ভুলে গেছেন। সেটা হলো গিয়ে আমরা কি স্যার ইমেজের মাধ্যমে ইমেজ কি র্যাঙ্ক করি না? অপটিমাইজেশন। ইমেজের মাধ্যমে তো আমরা র্যাঙ্ক করি। সো ওই ক্ষেত্রে তো আপনার ইমেজগুলোকে আপনি আপনার পেজে অপটিমাইজ করতে পারছেন না। আপনি জাস্ট লিংক ইউজ করছেন ইমেজের, ডিরেক্টলি লোড হচ্ছে ওইখান থেকে, ওইখানেই সবকিছু হচ্ছে। সো ক্লিক যদি করে, ইউজার যদি যায়, তারা যাবে কোথায়? ওই পেজে চলে যাবে। তো আপনি তো আসলে ভিজিটর পাচ্ছেন না ওয়েবসাইটে। আচ্ছা, সো এবার আসেন ই কমার্স নিয়ে আদার্স কিছু কথা। স্যার সেটা একটা কোশ্চেন ছিল। জি, স্যার ইন্টারনাল লিঙ্কিং এর কথা বললেন, তো এই পেজের ক্ষেত্রে স্যার ইন্টারনাল লিঙ্কিংটা কিভাবে হবে? লাইক আমরা এখানে মানে অন্য পেজ থেকে কি এটাকে আনবো, না এখান থেকে অন্য পেজে কিছু লিঙ্কিং করব? আচ্ছা, এই পেজের ইন্টারনাল লিঙ্কিংটা কেমন হবে? মনে করেন এই যে আমার এই পেজটা, হ্যাঁ, এই পেজকে আমি টার্গেট পেজ করেছি। তার মানে এর জন্য আমি লিংক আনবো, মানে সাপোর্ট আনবো। সাপোর্ট আনবো কয়টা জায়গা থেকে? কম করে হলেও আমাকে মনে রাখতে হবে দুইটা হচ্ছে প্রধান জায়গা আছে। একটা হচ্ছে আমার হোম পেজ, তার মানে এই পেজটা আমার হোম পেজ থেকে একটা লিংক পেতে হবে। আরেকটা হচ্ছে আমার যে ব্লগ সেকশন আছে, এই যেমন এদের ব্লগ সেকশন আছে, আমি জানি না ব্লগে এরা অ্যাক্টিভ কিনা। এই যে ব্লগ সেকশন আছে, এই ব্লগে দেখবেন অনেক কন্টেন্ট পাবলিশ হয়। এই দেখুন অনেক কন্টেন্ট পাবলিশ হয়। এই কন্টেন্ট গুলি যেগুলি পাবলিশ হয়, এই কন্টেন্ট থেকে ইন্টারনালি আমি লিংক নিব আমার এই টার্গেট পেজের জন্য। শুধু তাই না, আমার এখানে এই যে প্রোডাক্ট গুলি আছে, এই যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কি এই ক্যাটাগরির প্রোডাক্ট, সেম ক্যাটাগরি। সো আমি কিন্তু চাইলে এই প্রোডাক্ট পেজ থেকে অনায়াসে এখান থেকে আমি এই প্রোডাক্ট পেজ থেকে এই পেজকে একটা লিংক দিতেই পারি। তো আমাকে এইভাবে করে সাজাতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, লিংক নিবেন ঠিক আছে, আমার এটা হচ্ছে অল ইন অন পিসি। আপনি তাই বলে এখন যদি টেলিভিশনে যান, ওই পেজ থেকে অল ইন অন পিসি একটা লিংক দেন, খবরদার এটা করবেন না। লিংক অপরচুনিটি তৈরি করে জোর করে করার দরকার নাই। রিলেভেন্ট দেখে, ক্যাটাগরি বুঝে তারপরে লিংক করতে হবে। আচ্ছা, তো স্যার টার্গেট পেজ থেকে মানে আমার ধরেন প্রোডাক্ট পেজ বা ক্যাটাগরি পেজ, এই পেজ থেকে এক্সটার্নাল লিংক দেওয়া কি স্যার বেটার, ভালো নাকি খারাপ দেখা ই যাচ্ছে? কমার্সের জন্য বিন্দু মাত্র প্রয়োজন মনে করি না, দরকার নেই। ই কমার্স সাইটের জন্য টার্গেট পেজ থেকে, মানে ই কমার্সের জন্য আসলে ওইভাবে আউটবাউন্ড লিংক দরকার নেই, প্রয়োজন নেই। ওকে, আর স্যার একটু কন্টেন্টের কথা বললেন যে ই কমার্সের ক্ষেত্রে নিচে আর কি একটু অ্যাটলিস্ট রিড মোর দিয়ে হলেও কন্টেন্ট লিখে 100 ওয়ার্ডের কমপক্ষে, আর যত বেশি দেওয়া যায় এটা ভালো। তো ওয়ার্ল্ডে যত ভালো ভালো ই কমার্স সাইট আছে, ওরা কি এই রুলসটা ফলো করতেছে, নাকি জাস্ট ওদের ওই ছবি ইমেজ এগুলো দিয়েই আর কি কি করতেছে, আচ্ছা, ব্যবহার প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ডের যে ভালো ই কমার্স যদি আমরা বলি, হ্যাঁ, ওয়ার্ল্ডের ভালো ই কমার্স বলে আমরা ফার্স্টে বলি অ্যামাজন, রাইট? করতেছে? এটাই তো বলি, এখন ওয়ার্ল্ডের ভালো ই কমার্স বলতে অ্যামাজনকে আমরা বুঝি। আমি জানি না রিসেন্টলি অ্যামাজনে ঢুকছেন কিনা, একটু ঢুকেন। আই থিঙ্ক ঢুকলে আপনাদের এই আইডিয়া গুলো ক্লিয়ার হবে যে ওরাও ওদের ওয়েবের মধ্যে কিভাবে কিওয়ার্ড ফোকাস করছে। যেমন আমি একটা এক্সাম্পল আসি, আমি জানি না কিওয়ার্ড আসবে কিনা। জাস্ট একটা কিওয়ার্ড সার্চ করলাম, কোনো ফিক্সড ভাবে কোনো কিছু না। অ্যামাজন আছে কিনা একটু দেখি জাস্ট। তো অ্যামাজন ওয়ার্ডটা দিয়ে দেন, তাহলে আসতে পারে। দরকার নেই তাই। অ্যামাজন 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 ক্যামেরা দিয়ে করে র্যাঙ্ক করে নাকি? বেস্ট পুল দিয়ে সার্চ দিয়ে দেখেন। ক্যামেরা গুগলই জায়গা দখল করে বসে আছে, অ্যামাজন আর কই আসবে?
বিষয়টা এরকম হয়েছে। আচ্ছা রেট অ্যামাজন যে ডিএসএলআর ক্যামেরা অ্যামাজনের সাইটের মধ্যে এখন যদি আপনারা আসেন দেখবেন বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ওদের এই সব জায়গায় পাশে পাশে কিছু ভাগ করা থাকে। যেমন একটা দেখবেন আপনার ওই লেখা থাকে হচ্ছে আপনাদের বেস্ট বেস্ট দিয়ে একটা ভাগ করা থাকে, একটা থাকে আপনার প্রাইজিং আন্ডার $100, আন্ডার $200, এরকম ছোট ছোট কন্টেন্ট দেওয়া থাকে ওদের। এটা নতুন ওদের এই জিনিসটা করছে ওরা। যেমন এই ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন এখানে কোন একটা ডিপার্টমেন্টে আমি আপনারা একটু দেখেন কোন ডিপার্টমেন্টে জানি আছে এভাবে করা। আদার্স কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে করা আছে এরকম। জি স্যার, সমস্যা নেই, এটা দেখবো না, প্রবলেম নাই, আচ্ছা রিসার্চ করবো না। তো বিষয়টা হচ্ছে যে আপনারা ইসের কথা যদি বলেন কন্টেন্ট দেওয়ার কথা, আমি অবশ্যই সার্চ করে দেন, কারণ অ্যামাজন নিজেই এখন নিজেদের মার্কেটিং করছে। বিশেষ করে অ্যামাজনের অ্যাফিলিয়েটের অবস্থা খুবই খারাপ। যারা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বর্তমানে। রিজনটা হচ্ছে যে অ্যামাজন একটা কমিশন কমিয়ে দিয়েছে, দ্বিতীয়ত তারা নিজেরাই এখন এই বেস্ট রিভিউ এই টাইপের কিওয়ার্ডগুলোকে টার্গেট করে কাজ করছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে মার্কেটার যারা কাজ করছে তাদের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে। প্লাস এদিকে আবার গুগলও তো নাচানাচি করতেছি অলওয়েজ। আলিবাবার কি অবস্থা? আলিবাবা তো আসলে এই এন্ডে না, আলিবাবা তো মূলত তারা কাজ করে যারা কিনা মূলত ড্রপ শিপিং নিয়ে চিন্তা করে। আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলো তো আসলে ড্রপ শিপিং এর কথা ভাবলে তখন তারা ওই দিকে কাজ করে। তো ড্রপ শিপিং তো আর এত পরিমাণে করে না এখান থেকে, কারণ ড্রপ শিপিং হচ্ছে আবার অন্য লেভেলের বিজনেস। ওইটা করতে গেলে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। ইভেন বাংলাদেশের ড্রপ শিপিং যারা করে এটার প্রথম বাধাটাই আসে ওই পেমেন্ট গেটওয়ে নিয়ে, কারণ এখানে পেমেন্ট গেটওয়ে এটারে ঝামেলা হয়। তো সেরকম বাংলাদেশ থেকে তো জানেন যে পেপাল অ্যালাউ না, স্ট্রাইপ অ্যালাউ না। তো এই ধরনের যেগুলো ভালো ভালো পেমেন্ট গেটওয়ে সেগুলোকে অ্যালাউ না, তো প্রবলেম হয়ে যায়। আচ্ছা আমরা যেখানে ছিলাম এখানে আসি। তো এবার আসেন ই কমার্সের, এটা গেল ক্যাটাগরি পেজের কথা। এবার আসেন সিঙ্গেল প্রোডাক্ট পেজের ক্ষেত্রে আমরা কি ধরনের প্ল্যান করব। একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমরা কি ধরনের ভাবে সাজাবো একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজকে র্যাঙ্কিং এর জন্য, বিশেষ করে যদি আমার টার্গেট থাকে যে আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজকে র্যাঙ্ক করাবো। এই ক্ষেত্রে আমি যে জিনিসগুলি বলবো এই জিনিসগুলি আমি এখন পর্যন্ত মানে তেমন কোনো ওয়েবসাইটে দেখি নাই সেভাবে, ইভেন এটাতেও না। হ্যাঁ কিছু কিছু ওয়েবসাইটের কিছু কিছু প্রোডাক্টে তার টার্গেট করে, যদিও এটাই নিয়ম, কারণ আমি তো বললাম যে 1000 প্রোডাক্ট আছে, কি 1000 প্রোডাক্ট এসইওর জন্য অত কাজ করবে, এটা সম্ভব না। বাট মেইন প্রোডাক্টগুলোতে কাজ করে, তো আমি সেটা নিয়ে বলি। ফার্স্ট কথা, সিঙ্গেল পেজ প্রোডাক্ট বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই যে এটা আছে এখানে, এখানে যে ছবি দিবেন অবশ্যই ছবিটাকে সুন্দরভাবে অপটিমাইজ করেন কিওয়ার্ড বেস, এবং এখানে কিওয়ার্ড দিবেন প্রোডাক্টের নাম, অবশ্যই প্রোডাক্টের নামটা। যেমন এখানে যদি বলি কিওয়ার্ডের এটা, এখানে প্রোডাক্টের নাম নট ডেল কম্পিউটার বা ডেল অন ইন পিসি, এটা না, এখানে আপনার এখানে একটা মডেল নাম্বার আছে, এই মডেল নাম্বারটা সহ এখানে নামটা আসবে। সেকেন্ড কথা হচ্ছে এখানে আমরা নর্মালি জেনারেল দেখি যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা এভাবে থাকে, এখানে ডেসক্রিপশন থাকে দেন বাই এই অপশনটা থাকে। ওকে ফাইন, আপনি এটা রাখেন, আমার কোনো আপত্তি নেই। বাট এখানে এছাড়া আরো কিছু বিষয় আপনি রাখবেন যেটা কিনা অনেক ওয়েবসাইটে আমরা মিসিং থাকে। যেমন একটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে বা ফিচার্স লেখে, আর একটা হচ্ছে স্পেসিফিকেশন দেয়। এই দুটো ছাড়াও আরো কিছু জিনিস আছে যেটা আমরা চাইলে অ্যাড করতে পারি যদি সেই প্রোডাক্টকে আমরা র্যাঙ্কিং চিন্তা করি। যদি র্যাঙ্কিং চিন্তা না করি তাহলে দরকার নেই। আমি আবারও বলছি, যদি আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজকে র্যাঙ্ক চিন্তা না করেন তাহলে শুধু শুধু আপনাকে ওই এখন যে জিনিসগুলো বলবো এগুলো করার দরকার নেই। তাহলে শুধুমাত্র এই স্পেসিফিকেশন বা ফিচার এটাই আনাম, আর কিছু করতে হবে না। কিন্তু যদি র্যাঙ্ক টার্গেট করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে এই যে ডেসক্রিপশন সেকশনটা আছে, এই ডেসক্রিপশন সেকশনের মধ্যে কিওয়ার্ড যেটা আপনি টার্গেট করেছেন ওই কিওয়ার্ড ভিত্তিক 100 ওয়ার্ডের হলেও কন্টেন্ট লিখেন। এটা কন্টেন্ট না, এটাকে কন্টেন্ট বলে না, এটা কমন একটা জিনিস, এটা কন্টেন্ট না। এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে 100 ওয়ার্ডস এর কন্টেন্ট লিখতে হবে। প্রোডাক্টের গুণগান গিয়ে যদি বলেন, হ্যাঁ প্রোডাক্টের গুণগান করে 100 ওয়ার্ডস এর কন্টেন্ট লিখতে হবে।
আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই ওয়েব পেজে যেটাকে আপনি টার্গেট করছেন র্যাঙ্ক করবেন, একটা এফএকিউ সেকশন রাখবেন। এফএকিউ সেকশনটা এটা সবসময় মনে রাখবেন যে র্যাঙ্কে প্রায়োরিটি দেয়, সার্চের ক্ষেত্রে অনেক ভালো একটা স্নিপেট রেজাল্ট শো করে এফএকিউ সেকশন যদি থাকে তাহলে। এফএকিউ সেকশনটা কেমন হবে একটু বলে দিই। এফএকিউ সেকশনটা হবে, আপনি যদি এই প্রোডাক্টটা মার্কেটে কিনতে যেতেন একজন কাস্টমার হয়ে, আপনি নর্মালি সেলসম্যানের কাছে কম করে হলো 5টা প্রশ্ন জিজ্ঞেস করতেন। সেই 5টা প্রশ্নই আপনি নিজে করবেন, নিজে উত্তর রাখবেন। এইভাবে এফএকিউ সেকশনটা রাখার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক অনেক ভালো একটা বেনিফিট পাবেন আপনারা র্যাঙ্কিং এর ক্ষেত্রে, প্লাস প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্স রাখে। আর একটা জিনিস সেটা হচ্ছে স্কিমা করা। যদি আপনাদের এটা আমাদের নাই কোর্সের মধ্যে, এটা হচ্ছে স্কিমাটা হচ্ছে কি, যে আমরা বিভিন্ন সময় প্রোডাক্ট সার্চ করি, সার্চ করে দেখবেন যে একটা নিচে স্টার রেটিং দেখায়, প্রোডাক্টের নিচে স্টার রেটিং শো করে, বিশেষ করে দারাজের বিভিন্ন প্রোডাক্টের নিচে দেখা যায় স্টার রেটিং আসে। তো এই যে স্টার রেটিংটা শো করে, এইটা হচ্ছে মূলত আপনার স্কিমা করার জন্য, যে তারা স্কিমা হচ্ছে স্ট্রাকচার ডাটা একটা কোড, যেটা হচ্ছে আপনার, আমরা মূলত জাভাস্ক্রিপ্ট একটা কোড থাকে, আপনি এটাকে আরো ডিফারেন্ট ওয়েতে লিখতে পারবেন, বাট জাভাস্ক্রিপ্টে সবচেয়ে পপুলার। তো জাভাস্ক্রিপ্টে একটা কোড থাকে, ওই কোডটা আপনার এই যে পেজটা, এই পেজের মধ্যে মানে দিতে হয়। তাহলে হয় কি, গুগল সার্চ রেজাল্ট পেজে গুগল এই পেজটাকে আরেকটু বেটার ভাবে রিপ্রেজেন্ট করে। তো এটা দিতে গেলে আবার কিছু ঝামেলা আছে, প্রোডাক্ট স্কিমা সহজ না, প্রোডাক্ট স্কিমা দিতে গেলে অনেক কিছু লিখতে হয়, অনেক ঝামেলা আছে। সো যদি ভালোভাবে দিতে পারেন দিবেন, আর যদি না পারেন তাহলে আর ঝামেলায় যেন না, তাহলে শুধুমাত্র পেজের মধ্যে টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, হেডিং ট্যাগ আর হচ্ছে এফএকিউ সেকশন, এই জিনিসগুলি রাখেন। আদার্স কিছু না রাখলেও সমস্যা নেই, এই পর্যন্ত রাখলেও আপনার কাজ হয়ে যাবে প্রোডাক্ট পেজের জন্য। আর ই কমার্স সাইটের আমরা যখন কাজ করি, ক্লায়েন্টদের এন্ড থেকে একটা জিনিস অনেক সময় আমরা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে সেল ইনক্রিজ হয় না। এর একটা বড় কারণ আছে। হ্যাঁ, দেখা গেল র্যাঙ্ক আসছে বাট সেল হচ্ছে না। এর একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, যতই আমরা স্মার্ট বলি, যতই যা হই না কেন, এখনো অনলাইনে পারচেজ করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের হেজিটেশন কাজ করে, ভয় কাজ করে, অনেক কিছু বুঝি না আমরা, এটাও কাজ করে। সো আমি এটা সবসময় আমার ক্লায়েন্ট যাদের কাজ করি তাদেরকে আমি বলি যে আপনারা যত ভালো পারবেন, যত ইজি পারবেন, নেভিগেশন গুলি খুব সুন্দর রাখবেন, যাতে ইউজাররা খুব সহজে বুঝতে পারে যে তারা কি করছে, কোনটার পরে তাদের কোনটা করতে হবে, এই জিনিসটা যেন সহজে বুঝে। অনেক সময় দেখা যায় আমি যদি এই প্রোডাক্টটার বাই নাওতে ক্লিক করি, এখানে সরি এটা তো আউট অফ স্টক, এই যে বাই নাওতে ক্লিক করলাম, দেখুন বাই নাওতে ক্লিক করার পরে এই জায়গায় একটা পপ আপ চলে আসছে, তারা বলছে যে এটা আমার কার্টে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি চাইলে এখান থেকে যে করতে পারি। আমি এরকম অনেকগুলো ওয়েবসাইট দেখেছি যে ওয়েবসাইট এখানে বাই নাওতে ক্লিক করলে কোনো প্রকারের রিয়াকশন হয় না। বাই নাওতে ক্লিক করছি, এই উপরের কর্নারে অ্যাড এর একটা, ওই যে কার্টের একটা অপশন থাকে, এই যে এরকম, এখানে একটা আইটেম অ্যাড হয়ে যায়। এখন বলেন যদি কোনো প্রকার রিয়াকশন না হয়, কয়জন মানুষ আছে যে জানে যে বাই নাওতে ক্লিক করার পরে অ্যাড টু কার্ট করতে হয়, বা অ্যাড টু কার্টে যে ওটাকে আমার কমপ্লিট করতে হয়, এটা অনেকেই জানে। সো এরকম আমি দেখেছি যে ই কমার্সের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলি অনেক বেশি ফেস করে ইউজাররা, সাধারণ ইউজার যারা আছে। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজে যখন আপনি করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট পেজে অন্তত পক্ষে একটা জিনিস কমন রাখবেন, সেটা হচ্ছে এই বাই নাও এর পাশেই দুটো জিনিস রাখার চেষ্টা করবেন। এক হচ্ছে কুইক সাপোর্ট হিসেবে একটা ফোন নাম্বার, কিনতে যাচ্ছে সেই সময় যদি কোনো প্রবলেম হয় এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আরেকটা হচ্ছে কিভাবে কিনতে হয় প্রোডাক্ট, বাংলায় নট ইংলিশে, যে আপনি প্রোডাক্টটা কিভাবে কিনবেন এটার জন্য একটা পিডিএফ দিয়ে রাখবেন। ক্লিক করলে পিডিএফটা নতুন ট্যাবে ওপেন হবে, সুন্দরভাবে পিডিএফটা লেখা থাকবে, প্লাস যদি পসিবল হয় দরকার হলে একটা ভিডিও বানায় দিয়ে রাখেন। এইটাতে যেটা হবে, মানুষ কেনার সময় অন্তত নিশ্চিন্ত ভাবে ওইটা দেখে দেখে সুন্দরভাবে স্টেপগুলি ফলো করে কিনতে পারবে। এখন যদি বলেন যে না এটা দেওয়ার কি দরকার, শুধু এটা খুব একটা ঝামেলার কিছু না, একবারই তৈরি করতে হবে একটা পিডিএফ, আপনাকে একটাই ভিডিও বানাতে হবে, দেন দিয়ে রাখতে হবে জাস্ট ওয়েবসাইটে অ্যাড করতে। সো আই থিংক এটা অনেক ভালো পারফরমেন্স আনবে। আর একটা জিনিস হচ্ছে, যত
সংক্ষেপে আপনি ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাকে বিদায় দিতে পারবেন। যেমন নরমালি কি হয়, আমরা এই যে এখানে বাই নাও ক্লিক করলাম, অ্যাড টু কার্ট করেছি আমি এখানে। তো আমি এখানে ভিউ শপিং ব্যাগে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে অপশনটা চলে আসছে, এই যে এখানে তাদের অপশনটা চলে আসছে। এইখানে তাদের কিছু কথা এখানে বলা আছে, যে বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ বন্ধ রয়েছে। তাদের যে ইনফরমেশনটা আছে সেটা তারা এখানে বলে দিয়েছে যে কি কি প্রবলেম আছে। তো এই যে বিষয়গুলি, এটা হচ্ছে আপনার যদি হ্যাঁ এই ধরনের কোনো ইস্যু থাকে আপনারা সেটা বলেন, সেটা জানান, আর যদি না থাকে ফাইন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউজারের কাছ থেকে প্রথমেই বড় ফর্ম দিবেন না। আমরা যেটা করি যে যখনই কেউ ই কমার্স প্রোডাক্ট কিনতে যায়, কিনতে গেলে তাকে আমরা একটা বিশাল ফর্ম ধরাই, যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল, কোথায় থাকেন, পার্মানেন্ট অ্যাড্রেস, হাবিজাবি, অনেক কিছু ধরাই। এই ফর্ম দেখলে ভাই যে কোনো মানুষ ভয় পাবে, কখনো এটা কাজ করবেন না। সবসময় ই কমার্সের ফর্ম অন্তত পক্ষে 2টা থেকে 3টা স্টেপে ভাগ করবেন, 2 থেকে 3টা স্টেপ। মনে করেন যখনই সে প্রোডাক্ট পারচেজে ক্লিক করলো, তাকে অ্যাড টু কার্টে নিয়ে গেল, দেন যখন সে ক্লিক করবে, ক্লিক করার পরে তার কাছে একটা মনে করেন পপ আসবে এরকম, যে তার প্রোডাক্টের ডেসক্রিপশন দেখাবে এবং এইখানে তার ছোট্ট 2টা-3টা ইনফরমেশন কি হতে পারে, তার নাম, তার মোবাইল নাম্বার, তার ইমেল, জাস্ট 3টে ইনফরমেশন নিয়ে নেক্সট স্টেপ। এইটুক করার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে এটা অনেক ক্ষেত্রে ইউজাররা প্রথম স্টেপে ওই প্রাইস পর্যন্ত এসে যাওয়ার পরে আর নেক্সট যে অ্যাড টু কার্ট করে না, তারা প্রোডাক্টটা সঠিকভাবে পারচেজ সাকসেসফুল করে না। অনেক ইউজারের ক্ষেত্রে এটা হয়। সো অন্তত পক্ষে আপনি যদি এই স্টেপটা রাখেন, যে প্রথমে তার নাম, ইমেলটা দিয়ে সে নেক্সট ক্লিক করবে, তারপরে স্টেপে যে তার আদার্স জীবন বৃত্তান্ত সব লাগবে, তাহলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে অন্তত পক্ষে ওই ইউজারের তথ্যটা আপনার কাছে সেভ হয়ে গেল। তো এই অ্যাটলিস্ট আমি যদি বলি লিড কালেক্টের ক্ষেত্রে আপনি একটা দিকে স্টেপ আগিয়ে থাকবেন যদি এই টাইপের ওয়েবসাইট হয়। সো ই কমার্স সাইটের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মানে মাথায় রেখে ফলো করে আমাদেরকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ই কমার্সের জন্য এটা আসলে প্রবলেম হয়ে যাবে। নর্মালি যেটা বললাম 5-10 হাজার টাকা দিয়ে যে সাইটগুলো চিন্তা করে মানুষ ইদানিং, ওইগুলোতে আসলে জাস্ট হয় ওয়ার্ডপ্রেসের থিম বানানো থাকে, অবশ্যই সুন্দর সুন্দর এখন থিম পাওয়া যায়, একটা থিম শুধুমাত্র অ্যাড করে দেয়, থিমটা ইম্পোর্ট করে ফেলে ডাটাগুলো, বাস শেষ, এই না হয়ে গেছে আপনার সাইট। এইভাবে করে নরমালি সাইটগুলো তাদেরকে ডেলিভারি দেয়, বাট ওই সাইটের মধ্যে যে আসলে কি কিভাবে প্রসেস হয়, ক্লায়েন্টের ডাটা কোথায় সেভ থাকে, কিভাবে আপনি কাস্টমার ইনফরমেশন রাখতে পারবেন, এই জিনিসগুলি সাধারণত আমরা কেউই খোঁজ রাখি না বা রাখাও হয় না। সো এই জন্য এই প্রবলেমগুলি মূলত ফেস হয়। আর আপনারা যদি কখনো কারো ই কমার্স সাইটের কাজ করেন, আমি একটু সংক্ষেপে সামারি টানছি। প্রথম কাজই হবে আপনার ক্লায়েন্টদের কাছ থেকে কাজটা বুঝে নেওয়ার জন্য ফার্স্টেই পুরো সাইটের কাজে হাত দিবেন না। হ্যাঁ, এই কাজটা করবেন না। ক্লায়েন্ট বলবে এটা হ্যাঁ আপনি করবেন যখন পুরো সাইটের কাজ করেন, ভাই এটা করার কোনো দরকার নেই। পুরো সাইটের কাজ কখনো হাত দিবেন না, এতে আপনার টাকার পরিমাণ কমবে, আপনার ঝামেলাটা বাড়বে। আপনি সংক্ষেপে বলবেন যে ঠিক আছে আপনার সাথে ফার্স্ট টাইম কাজ হচ্ছে তো আমার, বা আপনার সাথে কাজ করছি, তো এই ক্যাটাগরিটা নিয়ে আমি কাজ করি, আগে আমি আপনাকে এই ক্যাটাগরিটা নিয়ে র‍্যাঙ্ক করে দিই, আপনিও আমাকে দেখেন, আমিও আপনার সাথে একটা বিজনেস করি, দেন আমরা পরবর্তীতে ভালো হলে আবার একটা লং টাইম রিলেশনশিপে যেতে পারি। তাহলে যেটা হবে, আপনি ছোট্ট একটা পার্ট নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। অপটিমাইজেশন ভালো করলে, আপনি যদি রিসার্চটা ভালো করেন, দেন হয়তো খুব দ্রুত ওটা দিয়ে র‍্যাঙ্ক আসতে পারবেন, ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করতে পারবেন। কারণটা হচ্ছে কি, যেমন এই যে ওয়েবসাইটটা আছে দেখেন, এই ওয়েবসাইটে কম করে হলো আমি যদি বলি 20টা ক্যাটাগরি আছে, আমি যদি ক্লায়েন্টকে একসাথে 20টা ক্যাটাগরির জন্য প্রপোজাল দেই, প্রাইসটা অনেক বড় হয়ে যাবে, পাশাপাশি টাইমটাও অনেক বেশি হয়ে যাবে। তো ক্লায়েন্ট তখন একবার যখন দেখবে তখন তার মাথাটা একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। তো তাকে যখন আপনি ছোট্ট একটা পার্ট দিবেন, ওই পার্টে কিন্তু প্রাইসটা অত বেশি হবে না, টাইমটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকবে। তো ওই ক্ষেত্রে কিন্তু তার জন্য ভালো। আবার আরেকটা বিষয় আছে, আপনি রিস্ক ফ্রি থাকলেন। অনেক সময় এখানে তো আর সবগুলি ক্যাটাগরির কম্পিটিশন সেম না, কোনো ক্যাটাগরির কম্পিটিশন বেশি আছে, কোনো ক্যাটাগরির কম্পিটিশন কম আছে। তো যদিও বা এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে কোনটা দিয়ে আপনাকে কাজ করাবে, বাট যেটা দিয়েই করাক না কেন, আপনি ওই ক্যাটাগরির জন্য ভাবে যদি সঠিকভাবে রিসার্চ করে কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ এটা আপনার কাজ হওয়ার কথা। আর একটা বিষয় আমি এটা মানে কনফিডেন্সটা আপনাদের বাড়ানোর জন্যই বলছি, এই ক্লাস পর্যন্ত যা শিখছেন, অনলি আজকের ক্লাস পর্যন্ত যা শিখছেন, এইটুকু একটা ই কমার্স সাইটের একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ইমপ্লিমেন্ট করেন সঠিকভাবে।
এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে র্যাঙ্ক ডেভেলপমেন্ট হবেই, আর কিচ্ছু করতে হবে না। শুধু এই পর্যন্ত আজকে ক্লাস পর্যন্ত যা শিখছেন এইটুকু যদি করেন অবশ্যই তার র্যাঙ্ক ডেভেলপমেন্ট করতে হবে, অবশ্যই করবে। তো চাইলে ইমপ্লিমেন্ট করে দেখেন, ইনশাআল্লাহ আশা করি ভালো ফল পাবেন। যেদিন ইমপ্লিমেন্ট করছেন তার আগের অবস্থা কি ছিল একটু ট্রেস করে নেবেন, দেন করার পরে কি হচ্ছে, 1 মাস 2 মাস পরে কি হচ্ছে এটা একটু ফলো করবেন, তাহলে দেখবেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সো এখন যদি আপনাদের ই কমার্স নিয়ে কোনো ইস্যুস থাকে, কথা থাকে, সেটা তাহলে আমাকে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি এই যে বললেন যে অনেক ক্ষেত্রে এই যে বিভিন্ন জায়গায় মেসেজ দেওয়া এবং ফোন নাম্বার কুইক এই বিষয়গুলো এবং পপ আপ এই বিষয়গুলো বলা, কিন্তু আমাকে তো একটা ই কমার্স সাইট ওরা আগেই ডেভেলপ করে তারপরে আমাকে এসইও করতে দিবে, তখন কি আমি তাদেরকে এই বিষয়গুলো ম্যানুয়ালি বারবার বলেই করব, নাকি তাদের বলবো যে আমার সাইটটাকে একটু আবার নতুন ভাবে এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে? আচ্ছা, আমি যখন কোনো ওয়েবসাইটের কাজ হাত নিই, যে ওয়েবসাইটই হোক, আমি ক্লায়েন্টের কাছে প্রথম সাইটটা চাওয়ার পরে আমি আগে দেখি তার সাইটের ইউজার ফ্রেন্ডলিনেসটা কেমন, তার ওয়েবসাইটটা কতটা ভালো গুগলের চোখে। এই দুটো জিনিস দেখে দেন আমি তাকে যদি প্রয়োজন মনে করি সাইটে চেঞ্জ করতে হবে ডিজাইনের মধ্যে, অবশ্যই তাকে আমি এটা বলি। এবং আমি এখন পর্যন্ত যতগুলি সাইটে কাজ করছি, যতগুলিতে কাজ করছি, সবগুলিতে আমার ডিজাইনে কাজ করা লাগছে। আমার করা লাগছে মানে আমি ক্লায়েন্টকে বলছি, ক্লায়েন্ট হয় নিজের এন্ড থেকে পারলে করছে, তা না হলে আমি আমার ডেভেলপার দাঁড়িয়ে এটা করিয়েছি, বাট করতে হয়েছে। কারণটা হচ্ছে কি, আমি ওই একটা জিনিস কিন্তু আগেও বলেছি যে একজন ডেভেলপার কখনোই সে এসইওর বিষয় নিয়ে এতটা মাথা ঘাটবে না, এটা তার ঘাটার কথাও না। কারণ সে ডেভেলপার, সে দেখবে ছবিটা সুন্দর আছে কিনা, সে দেখবে যে সবকিছু সুন্দর হলো কিনা, এটা সে দেখবে। কিন্তু এসইও প্রফেশনাল যখনই ওই জিনিসটা কাজ হাতে নেবে, তখন কিন্তু তার শুধু সৌন্দর্য দেখলে হবে না, তাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটের সবকিছু ডিজাইন থেকে শুরু করে ইউজার এন্ড থেকে শুরু করে আপনার গুগলের দৃষ্টিকোণ থেকে কেমন, এই জিনিসগুলি সবকিছু দেখতে হবে। সো আমার যদি এরকম হয় যে আমি একটা ই কমার্স সাইটের কাজ হাতে নিয়েছি এবং দেখলাম সেটার ডেলিভারিটা পেজটা ভালো না, মানে যখন চেক আউট পেজে যাচ্ছে চেক আউট পেজের অবস্থা ভালো না, আমি অবশ্যই তাকে বলে নিব আপনার এটা চেঞ্জ করা উচিত এবং এটা চেঞ্জ করেন। এবং আমি এরকম আছে, আমি কিছু কিছু কাজ ক্যান্সেল করছি বিকজ তারা ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করতে চায়নি এই জন্য। কারণ আমি জানি ডিজাইনটা চেঞ্জ না করা পর্যন্ত আমি তাকে বেটার র্যাঙ্ক দিতে পারবো না, তাহলে কেন কাজটা হাতে নিব। আমাদের দেশে একটা জিনিস প্রবলেম করে, আমাদের দেশে শুধু না, ইন্ডিয়াতে ওই জিনিসটা আছে, সেটা হচ্ছে ওরা ক্লায়েন্ট পেলে ওটা ছাড়ে না, যা হোক যে কাজ দিক ওটাকে রাখতে হবে বলে সেটা 5 টাকায় যদি রাখতে হয় 5 টাকায় ক্লায়েন্ট রাখে। রেখে যে কারণে রাখে যে যখন 2 মাস যাবে 5 10 টাকা যখন আমি পেয়ে যাবো, আমার পকেটে যখন 10 টাকা আসবে, 2 মাস পরে যখন দেখবে ক্লায়েন্ট কোনো কাজই হয়নি, তখন সে 2টা খারাপ কথা বলে চলে যাবে। আমার লাভকে আমি 10 টাকা পকেটে পেলাম, এটা অনেকে চিন্তা করে। বাট এই চিন্তা করে ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, লং রানে যে আটকা যাবেন। যদি আপনারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা চিন্তা করেন, ক্লায়েন্টকে সরাসরি ভাবে এটা বলেই নেবেন শুরুতে যে ওয়েবসাইট ডিজাইনিং এর মধ্যে প্রবলেম আছে, ডিজাইনের এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এইখানে কন্টেন্ট আমাকে দিতে হবে। যেমন আমি যেটা বলেছিলাম যে ওয়ালটনের সাথে কাজ করার সময় কিন্তু ওরা ওয়েবসাইটে কোনো প্রকারের হাত দিতে দিবে না, তারা ডিজাইনে চেঞ্জ করবেই না মোটে। বাট আমি তো আমাদের আমি যখন ওদের প্রপোজাল দিই, প্রপোজালে আমি ডিরেক্ট প্রিপোজিশন লিখে দিয়েছি যে আমাকে কাজ করতে হলে এই জিনিসটা আমাকে দিতে হবে, এই অ্যাক্সেসগুলি দিতে পারলে কাজ করব, তা না হলে এই প্রজেক্ট করা সম্ভব না। পরে ওরা এই নিয়ে প্রায় 2 মাস ওদের উপর মহলে মিটিং করে লাস্টে কথা বলছে, হ্যাঁ ভাই ঠিক আছে লেখা দিতে দিবে, বাট নিচে দিবে। আমি সমস্যা নেই নিচে দেন, পেজে যেখানে তো একটা দিলেই হলো। তো এইভাবে করে আপনাকে কথা বলে বুঝায় তারপরে কাজ করতে হবে, তা না হলে আসলে ওয়ে নেই। স্যার থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন? নেই? ওকে ফাইন। আচ্ছা, আমাদের এখানে দুজন ছিলেন যাদের ওয়েবসাইট ছিল। আপনাদের ওয়েবসাইটের কি অবস্থা? আপনাদের ওয়েবসাইটে কাজ করছেন আপনারা? না স্যার, কাজ তো আজকে ক্লাস করার পর করার কথা আর কি। না, ওটা তো আপনার ই কমার্স। ওই যে আরেকটা ছিল না, ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা কি জানি ছিল, আর একটা ছিল স্টাফ। আমার একটা ছিল স্টাফ। হ্যাঁ আচ্ছা, একটা ছিল এটা, আর একটা ছিল থামস আপ স্যার।
thumbs up on please. তো স্টাফ নিয়ে আমরা স্লোলি কাজ করছি আর কি। আমরা ফার্স্টে কিওয়ার্ড গুলো রিসার্চ করতেছি, করে আমরা হয়তো নেক্সট উইকে উই উইল আপনার স্টার্ট। এটা ডোমেইন নামটা কি ছিল? থামস আপ বিডি মনে হয় স্যার। thumbsupbd.com। আচ্ছা, আপনার সাইডে তো এখনো কিছু হয় নাই। আচ্ছা না স্যার, আমারটা কিচ্ছু হয়নি। ওকে, আর এই আপনার এই সাইটের কি অবস্থা? আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো নিয়ে কাজ করতেছি আর কি স্যার। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছেন, ওকে ফাইন। স্যার আপনার দৃষ্টিতে আমাদের এই সাইটটা আসলে কতটুকু এসইও ফ্রেন্ডলি, জাস্ট এট এ গ্ল্যান্স যদি একটু বলেন প্লিজ। এটা ইয়েস স্যার। আচ্ছা, এটা হতে লাগবে, আমি একটু দেখি। স্যার এটাতে তো H1 ট্যাগের অভাব নাই। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা স্যার, ওই যে একটু আগে যেটা বললেন যে সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য এফএকিউ সেকশনটা রাখা ভালো, স্যার এটা কি শুধু সিঙ্গেল পেজের জন্য ইয়ে হবে নাকি ক্যাটাগরি পেজের জন্য রাখলেও ভালো হবে? বুঝি নাই, আবার বলেন। স্যার ওই যে এফএকিউ সেকশনের কথা যেটা বলছিলেন যে যখন সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য এসইও করব তখন ও এফএকিউ সেকশনটা রাখা ভালো, ওটা কি শুধু সিঙ্গেল পেজের জন্য নাকি ক্যাটাগরি পেজের জন্য রাখবো? কি রাখার কথা বলছিলাম? স্কিমা? এফএকিউ ও এফএকিউ, হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি পেজে এফএকিউ হয়, মানে সরি, ক্যাটাগরি পেজে এফএকিউ হয় না, সিঙ্গেল পেজে এফএকিউ হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ওয়েব রিপোর্ট। হ্যাঁ, সো এই যে রিপোর্টটা আসছে এটা কমপ্লিটলি টেকনিক্যাল রিপোর্ট। হ্যাঁ, কমপ্লিটলি টেকনিক্যাল রিপোর্ট। এখানে এসইও যে 92 দিয়েছে খুশি হয় না, অনেক বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আপনাদের সাইটের ট্রুলি যদি বলি অবস্থা খুব একটা ভালো নাই। কারণটা হচ্ছে যে মেইন যেটা আসলে দেখবে সেটা হচ্ছে এই পারফরমেন্স, এই জায়গাটা। হ্যাঁ, পারফরমেন্সটাকে আরো বেটার করতে হবে এইটাকে। আর এসইও এর কাজগুলি, পারফরম্যান্স জিনিসটা স্যার কি ওয়েব হোস্টিং এর উপর ডিপেন্ড করে? পারফরমেন্সটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার হোস্টিং কতটা ভালো, সেকেন্ড হচ্ছে আপনি যে ডেভেলপমেন্ট করেছেন, যে সিএমএস ইউজ করেছেন বা যে কোডিং ইউজ করেছেন, এইটা কতটা দক্ষ লোকের মাধ্যমে করিয়েছেন। কারণ অনেকে আছে সিঙ্গেল লাইনের কাজটা 10টা লাইন কোড করে, তো এই জিনিসটা কতটা গোছানো ভাবে করেছেন। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই যে এফসিপি বলে এটাকে। হ্যাঁ, এফসিপি এবং এই জিনিসটা এলসিপি, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। নর্মালি লাস্ট গুগলের যে আপডেটটা আসছে তারা সেখানে এইটা এইটা এবং এইটা, এই তিনটা জিনিসকে প্রায়োরিটি দিয়েছে। মূলত এখানে এফসিপি হচ্ছে ফার্স্ট কন্টেন্টফুল পেজ, যেটার অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন আসবে, আসার পরে প্রথম এমন মিনিংফুল কি দেখা যায়, কোনটা আসে, লোড হয়, বাট সেই লোডিং টাইমটা নিয়ম হচ্ছে যে আপনার এটা লোড করবে 2 সেকেন্ডস এর মধ্যে, 2 to 2.5 সেকেন্ডের মধ্যে।
তাহলে এটা ভালো, বাট আপনার ওয়েবসাইট এটা 4 সেকেন্ডের উপরে চলে আছে। জি এইখানে এই যে লার্জেস্ট কন্টেন্টফুল পেজ, এটা আসবে হচ্ছে এটা মনে হয় কত সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড অর 3 সেকেন্ড এরকম এইটা, বাট এটার অবস্থা অনেক পোর আপনার। তো এটাও ঠিক করতে হবে। তো এই জিনিসগুলো তখনই ঠিক হবে আসলে, এটা আপনাকে মানে আমি যদি বলি আপনাকে 3টা জায়গায় কাজ করতে হবে। এক হচ্ছে আপনার হোস্টিং ভালো করতে হবে, 2 হচ্ছে অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে যে ইমেজ ইউজ করছেন ইমেজগুলোকে কমপ্লিটলি অপটিমাইজ করতে হবে, এবং 3 হচ্ছে আপনার ডেভেলপার যারা তাদের সাথে ভালোভাবে কথা বলেন, তাদেরকে বলে এনি হাউ পারফরমেন্সটাকে বেটার করেন, যত ফাস্ট লোড হবে অ্যাটলিস্ট অ্যাবাভ দ্য ফোল্ডটাকে ভালো করেন। যেমন আমি একটা জিনিস বলি, অ্যাবাভ দ্য ফোল্ড বলা হয় হচ্ছে এই অংশটাকে, যে আমি কোনো ওয়েব পেজকে স্ক্রল না করে আমি যতটুকু ফার্স্ট ভিজিবল হয় আমার চোখের সামনে, তো এই জায়গাটুকে লাইট রাখেন যাতে এই জায়গাটা খুব দ্রুত লোড হয়। এরপরে ইউজার দেখেন, কারণ নর্মালি কোনো ইউজার আসলে কিন্তু একবার টামনে নিচে যায় না, সে কিন্তু এই জায়গাটা আগে দেখে। তো এই জায়গাটুকে এনি হাউ যতটা পসিবল ভালো করার চেষ্টা করেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে মিসিং মনে হয়েছে কল টু অ্যাকশন বাটন। যদি এখানে কন্ট্যাক্ট আস দেয়া, বাট ফর এ লোকাল বিজনেস, অবশ্যই এটা যে দেশের লোকাল বিজনেস হোক না কেন, আপনাদের ইন্টারন্যাশনাল বায়ার্স হলেও এই ক্ষেত্রে আমার মতে হচ্ছে কল টু অ্যাকশন হিসেবে ইমেল এন্ড মোবাইল নাম্বার দুটো জিনিস কাজ করে। তো আমার সেই দুইটা একদম মানে ফার্স্টেই আমার যদি বলেন প্রথম দেখা এই দুটো জিনিস আমার মিসিং মনে হয়েছে, এটা থাকা উচিত। জি ওকে, তো ইনশাআল্লাহ আমি আশা করব আপনি ওভার দ্য কোর্স এই জিনিসটাকে আরো ভালো করে ডেভেলপ করবেন। জি ইনশাআল্লাহ। ওকে, তো আর থামস আপ এটা তো এখনো হয়নি, আপনি কাজ চালাচ্ছেন, ওকে কাজ করেন, কাজটা কমপ্লিট করেন। ঠিক আছে, কল টু অ্যাকশনের ক্ষেত্রে স্যার ওই যে ইমেল এবং মোবাইল নাম্বারটা এটা কি উপরে দিয়ে দেওয়া ভালো, মানে উপরে ইমেলটা শো করতেছে এবং নিচে মোবাইল নাম্বারটা শো করতেছে? আমি বুঝি নাই কথাটা। স্যার ওই যে কন্টাক্ট আসার বিষয়টা বললেন না, যে ওই ক্ষেত্রে কি ইমেলটা উপরে লিখে দেওয়াই ভালো, মানে অরিজিনালি শো করতেছে পেজের উপরেই ইমেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বললেন যে কন্ট্যাক্ট আসার ক্ষেত্রে, জি স্যার। আচ্ছা এক্ষেত্রে আমি প্রেফার করি অলওয়েজ যে এটা ভিজিবল থাক। ইউজাররা এমনও হতে পারে ভিজিবল শুধু না, ক্লিকেবল থাকবে, যে মনে করেন মোবাইলে ইউজার দেখছে আপনাকে, সে যেন ওই ইমেইলের উপর ক্লিক করলে অটোমেটিক সে মেইল পাঠাতে পারে। বাবা করে বলছে মোবাইল নাম্বার যেটা, ইভেন মোবাইল নাম্বারটা ক্লিকেবল থাকবে, মোবাইল নাম্বারে ক্লিক করলে যেন সাথে সাথে ওটা মানে ক্লিক হয় এবং ওটা যেন কল চলে যায়, এইভাবে রাখতে হবে। কারণ এখন ওয়েবসাইট একটা বিষয় ভালো করে মনে রাখবেন, ওয়েবসাইট ডেস্কটপ বের জন্য বানায় লাভ নাই। আপনি যখন ওয়েবসাইট বানান, আপনি যদি চিন্তা করেন ওয়েবসাইটটা ডেস্কটপ বেস খুব সুন্দর ভিউ আসছে, ভুলে যান, ওদিন শেষ। এখন আর ডেস্কটপ বেসের ভিউর কোনো ভ্যালু নেই। আপনার ওয়েবসাইটটা মোবাইলে কতটা ভালো আসছে এটা ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন, আমি ওনার ওয়েবসাইটে দেখাচ্ছিলাম, ওটাই দেখেন। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। স্যার আমরা যখন অ্যাঙ্কর টেক্সট নিব কিওয়ার্ড টার্গেট করে, তখন স্যার অ্যাঙ্কর টেক্সটটা কি ইন্টারনাল লিঙ্কিং মানে এই ওয়েবসাইট থেকে নেওয়া ভালো, ব্লগ সেকশন থেকে, নাকি অন্য কোনো ওয়েবসাইটের ধরেন গেস্ট পোস্ট থেকে বা ভালো কোনো আর্টিকেল থেকে নেওয়া ভালো? মানে গুগল কোনটাকে প্রায়োরিটি বেশি দেয়, হ্যাঁ, ইন্টারনালটাকে আপনি নাকি যেখান থেকে external? হোক আপনি রিলেভেন্ট সাইট থেকে নিতেই পারেন, সেটা বাইরের ওয়েবসাইট হলেও কোনো ক্ষতি নেই। এমন কোনো কথা নেই যে আপনাকে আপনার নিজের ওয়েবসাইটের ভিতর থেকে সবসময় অ্যাঙ্কর করে লিঙ্ক দিতে হবে না। আপনি এক্সটার্নাল লিঙ্ক তো মানে ব্যাক লিঙ্ক তো পেতেই পারেন, আউটসাইড থেকে তো ব্যাক লিঙ্ক আপনাকে দিতেই পারে, নেন, সমস্যা নেই। স্যার কোনটাকে গুগল প্রায়োরিটি দেয় বেশি, ইন্টারনালটাকে নাকি বাইরে? না, এক্সটার্নাল লিঙ্কে তো একটা ভ্যালু আছে, ব্যাক লিঙ্কে তো একটা এক্সট্রা ভ্যালু আছে। আচ্ছা, একটু দেখেন, ডেস্কটপে 29 বাট মোবাইলে 7, হ্যাঁ, সো অনেক পার্থক্য থাকে, নরমালি এটা থাকে। আমি যেটা বলছি একটু ভালো করে খেয়াল করেন, আপনি এনি হাউ এই জায়গাটায় যখন কাজ করবেন, এই জিনিসটা আপনাকে কম করে হলেও এই অরেঞ্জের ঘরে আনতে হবে।
যাই করেন না কেন অরেঞ্জের ঘরে রাখতে হবে, তা না হলে এটার অবস্থা খুবই খারাপ হবে। এবং আমি জানি না আপনার ওয়েবসাইটে কি সার্চ কনসোল অ্যাড করা আপনার, যদি থাকে আপনি অবশ্যই তাহলে সার্চ কনসোলের মধ্যে যান, দেখবেন ওখানে আপনার ওখানে রেড হয়ে আছে, আপনার যে কোর ভাইটালস ওইটার যদি ডাটা থাকে আপনার দেখবেন ওখানে রেড হয়ে আছে এবং সব এরর দেখাবে এখানে। সো এই জিনিসটা আপনার ডেভেলপার সাথে কথা বলেন। এটা কি মানে স্যার আমার মানে ওয়েবসাইটটা ইজ নট অপটিমাইজড, রাইট? না, আপনার ওয়েবসাইটটা এমনি দেখার সৌন্দর্যটা ঠিক আছে, বাট যেটা ভিতর থেকে যে অপটিমাইজেশনের যে বিষয়টা এটা একদমই নেই, অগোছালো। জি স্যার, আমি বুঝতে পারছি। এটা মূলত এই জিনিসটা হয় মূলত যে কারণে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওই যে বললাম ছবি অপটিমাইজ না, আর একটা হচ্ছে কোডিং গুছানো না। ডিজাইনের কোডিং যেগুলো করছে আপনারটা তো মানে কোড করে করা, আমার ওয়ার্ডপ্রেসে করা আপনার সাইট। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। ওয়ার্ডপ্রেসে করা হলো তো এত স্লো হয় না কখনো। স্যার আমার কি ওয়েব হোস্টিংটা খারাপ নাকি? না, হোস্টিংটা চেক করতে পারেন ঠিক, বাট ওয়ার্ডপ্রেসের সাইটটা এত স্লো হয় না। আমি নিজে একটু আপনার কি ওয়ার্ডপ্রেসে করা? 1 মিনিট চেক করে নেন সিএমএস এ। হ্যাঁ, আপনার সিএমএস ওয়ার্ডপ্রেস দেখছি। ওয়ার্ডপ্রেসে এরকম অবস্থা কেন? আপনি ডেভেলপারের সাথে কথা বলেন, অবশ্যই আপনার ডেভেলপারের সাথে কথা বলা উচিত এবং দ্রুত বলেন, কারণ সাইট তো লাইভ আপনার, তাই না? জি সাইট লাইভ, এবং আমার প্রতিদিন প্রায় 100 মতো ট্রাফিক হয়, 100 জন লোক করে লগ ইন করে। ভাই আপনার সাইটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দ্রুত কথা বলেন, এটা দরকার, তা না হলে এটা পরে আপনার সাইটের জন্যই ক্ষতির কারণ হয়ে যাবে। জি স্যার। এনিহাউ তাকে বলবেন যে আমার সাইটের পারফরম্যান্সটা অনেক খারাপ, সো এইটাকে ইমপ্রুভ করা, অন্তত পক্ষে 50+, আপাতত 50+ টার্গেট রাখেন, দেন এটাকে ইমপ্রুভ করেন। শিওর স্যার, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পার্ট। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল শুরু করব। হ্যাঁ, এই যে আমরা এখন পর্যন্ত যা শিখলাম, একটা ওয়ার্ডপ্রেস সাইটে এই জিনিসগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, আমি নেক্সট ক্লাসে এই জিনিসটা দেখাবো। একদম কমপ্লিটলি একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা একটা ডামি সাইট রাখবো, ওই সাইটের মধ্যে আসলে আমরা কিভাবে কাজ করছি, আমাদের ক্লায়েন্টের কাজ যখন প্রথম হাতে নিই তখন এসইও কি কি জিনিস দেখতে হয়, কোন প্লাগইন সেটআপ করতে হয়, পেজ কিভাবে অপটিমাইজ করতে হয়, পোস্ট কিভাবে অপটিমাইজ করতে হয়, পেজ পোস্টের ভিতরে বিষয়গুলি কিভাবে দেখতে হয়, প্লাগইনস কি রাখা ভালো কি কি খারাপ, এই সব কিছু আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল সেশনে দেখবো। আগামী ক্লাসটা কমপ্লিটলি আমি নিজে করে দেখাবো, সবকিছু যা যা এতদিন মানে আমরা শিখেছি সেইগুলি সব অন পেজের এটার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ।